ইনস্ট্রাক্টর বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার পুঠিয়া রাজশাহী থেকে। আমাদের আজকের আলোচনার বিষয় কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি এবং কম্পিউটারের মেমোরি। প্রথমে চলে আসি কম্পিউটার বা ডেস্কটপে। কম্পিউটার দৈনন্দিন জীবনে আমাদের অনেক ছোটোখাটো সমস্যার সমাধান করে থাকে, কিন্তু সবই কম্পিউটার দিয়ে। আবার অনেক রিক্রিয়েশনের বিষয়, যেমন আমরা গান শুনি, খেলা গেম খেলি, বা এই ধরনের বিভিন্ন ধরনের কাজগুলো কিন্তু আমরা কম্পিউটার দিয়ে কাজ করি। অর্থাৎ কম্পিউটার কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তো এই কম্পিউটার আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন আকৃতিতে দেখতে পাই। অর্থাৎ কেউ কম্পিউটার বলছে, আবার কেউ দেখা যাচ্ছে ল্যাপটপ, আবার কেউ দেখা যাচ্ছে যে পিডিএ ব্যবহার করছে। তো আসলে কম্পিউটারের ক্লাসিফিকেশনটা কীভাবে হলো? কম্পিউটারের ক্লাসিফিকেশনগুলো এভাবে করছি যে কম্পিউটারকে কী অবস্থায় ব্যবহার করা যায় তার উপরে, এবং কম্পিউটারের কতটুকু ক্ষমতা আছে, প্রসেসিং ক্ষমতা আছে তার উপরে। তো আমাদের এই যে ডেস্কটপে আমরা দেখতে পাচ্ছি, আমাদের একটি ডেস্কটপ কম্পিউটার আছে। ডেস্কটপ, ডেস্ক শব্দটার অর্থ হচ্ছে যে টেবিল। তো টেবিলের উপরে রেখে যে কম্পিউটারগুলোকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডেস্কটপ। একইভাবে আমি যদি ল্যাপটপের কথা বলি, ল্যাপ বা কোল, অর্থাৎ আমার কোলের উপরে বা পায়ের উপরে রেখে আমি যেই কম্পিউটারটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমাদের ল্যাপটপ। এছাড়া আমাদের পিডি আছে, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, সেগুলো আমরা হাতে নিয়ে ব্যবহার করতে পারি। আবার নাম আছে প্লাম টপ, অর্থাৎ হাতে তালুতে রেখে যে কম্পিউটারগুলো ব্যবহার করা যায় সেই ধরনের। তো এই কম্পিউটারগুলার আমরা আজকে যেটা কথা বলবো সেগুলো হচ্ছে ডেস্কটপ কম্পিউটার নিয়ে, এবং কি কি ডেস্কটপ কম্পিউটারের ইনস্ট্রুমেন্ট থাকে এইগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো এ পর্যায়ে আমাদের কম্পিউটার কম্পিউটার হার্ডওয়্যার কি? তো কম্পিউটারের বাহ্যিক আকৃতি সম্পন্ন সকল যন্ত্র এবং যন্ত্রাংশ ডিভাইস সমূহকে হার্ডওয়্যার বলা হয়। অর্থাৎ এক কথায় আপনি যেগুলোকে টাচ করতে পারেন সেগুলা। তো এই কম্পিউটারটা আসলে যদি আমরা চিন্তা করি যে আমাদের মানুষের শরীরের সাথে যদি একটু তুলনা করি, তাহলে আমাদের বিষয়টা কি যে আমাদের হিউম্যান বডি, চিন্তা করেন যে আপনি হিউম্যান বডিতে এমন কোনো জিনিস আছে যেটা আপনি ধরতে পারেন না, টাচ করতে পারেন না, কিন্তু যে জিনিসটা আপনার শরীর থেকে চলে গেলে আপনি একটা ডেড বডি ছাড়া আর কিছুই না। তো এই যে আমাদের যে ডেড বডিটা, এইটাকে বলছি আমরা কমপ্লিটলি হার্ডওয়্যার, এবং যে সোল, আমাদের যে সোলটা আছে, ওই সোল বা আত্মা, এইটাকে বলছি আমরা সফটওয়্যার, অর্থাৎ যেটাকে আপনি টাচ করতে পারবেন না, ধরতে পারবেন না। তো এই যে টোটাল কম্বিনেশনে যেমন আমাদের হিউম্যান বডি তৈরি, ঠিক একইভাবে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার দ্বারাই কিন্তু কম্পিউটার তৈরি। অর্থাৎ একটা অন্যটা ছাড়া কিন্তু চলতে পারবে না। তো এই কম্পিউটার হার্ডওয়্যারকে আমরা প্রসেসিংয়ের উপরে ডিপেন্ড করে আমরা তিনটি অংশে বিভক্ত করতে পারি। একটি হলো আমাদের ইনপুট ডিভাইসেস বা ইনপুট যন্ত্রপাতি, আরেকটি হচ্ছে আমাদের প্রসেসিং, অর্থাৎ আমরা কিছু ইনপুট থাকবে কম্পিউটারে, কিছু প্রসেসিং থাকবে, এছাড়া আমাদের কিছু আউটপুট থাকবে। অর্থাৎ ইনপুটে আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করি ইনপুট দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ তথ্য কম্পিউটারের মধ্যে যখন আমরা ইনপুট দিচ্ছি সেক্ষেত্রে কী কী ডিভাইস ব্যবহার করছি সেগুলো হচ্ছে আমাদের কিবোর্ড আছে, মাউস আছে, ডিস্ক আছে, স্ক্যানার আছে, কার্ড রিডার আছে, ডিজিটাল ক্যামেরা আছে ইত্যাদি। সিস্টেম ইউনিট আছে, সিস্টেম ইউনিট অর্থাৎ যেখানে আমাদের এই প্রসেসিং হচ্ছে। তো আমি আসলে বলছি সিস্টেম ইউনিট, কিন্তু আমরা প্রায়শই বলে থাকি যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অর্থাৎ আমি আবার একটু আগে স্লাইডে যাচ্ছি, আপনি খেয়াল করে দেখেন এই পাশে একটা অংশ যেটাকে আমরা বলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কিন্তু এটা আসলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট না, এটা আসলে সিস্টেম ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিস্টেম ইউনিটের জাস্ট একটা ছোট্ট একটা অংশ। তো এখানে আমি সিস্টেম ইউনিটের মধ্যে যে যে অংশগুলো আছে সেটা হচ্ছে হার্ড ডিস্ক আছে, মাদারবোর্ড আছে, এজিপি কার্ড আছে, র্যাম আছে, এবং আমাদের প্রসেসর সহ আরও অন্যান্য যন্ত্রাংশ আছে। এরপরে আমাদের আউটপুট যন্ত্রপাতির মধ্যে আছে যেটা, সেটা হচ্ছে মনিটর। অর্থাৎ আমরা যেখান থেকে কম্পিউটারে এই তথ্যগুলো প্রসেস হওয়ার পরে আমরা যে আউটপুটে দেখতে পারি সেটা হচ্ছে মনিটরের মাধ্যমে দেখতে পারি। প্রিন্টারের মাধ্যমে আমরা সেটা কোনো প্রিন্ট করে ডকুমেন্ট আকারে বের করতে পারি। ডিস্কে আমরা সেটাকে রাইট করে রেখে দিতে পারি, যেমন বিভিন্ন ধরনের ভিডিও ডিস্ক বা গানের হতে পারে, বা দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন উৎসবের ভিডিও করে আমরা রেখে দিতে পারি। এরপরে স্পিকার আছে, স্পিকারের মাধ্যমে আমরা শুনতে পারি, সেখান থেকে সাউন্ড আমরা শুনতে পারি, অর্থাৎ আউটপুট দেখতে পারি, আউটপুটটা পাই। এরপরে প্রজেক্টরের মাধ্যমে আমরা সেখান থেকে আমরা ডিসপ্লে করতে পারি, আমরা কি কি তথ্য আমাদের প্রসেস আছে সেগুলোকে আমরা প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি। হেডফোনের মাধ্যমে আমরা সেগুলোকে শুনতে পারি। তো এখন আমরা দেখি এই যন্ত্রগুলোর আসলে মেকানিজম কি, বা যন্ত্রগুলো আসলে কোনটা দেখতে কেমন,
আমরা আজকে যেহেতু আমাদের প্রথম দিন, আমরা ফান্ডামেন্টাল বিষয় নিয়ে কথা বলবো। তবে ফান্ডামেন্টালের ভিতরে আমরা কিছু বিষয় জানবো যেগুলো আসলে আমাদের আসলে অজানা থাকে সবসময়। প্রথমে আসি ইনপুট যন্ত্রপাতি, কিবোর্ড। হ্যাঁ, এটা তো খুবই একটা সিম্পল একটা বিষয় যে এটা তো একটা কিবোর্ড, আমরা তো সবাই জানি। কিন্তু আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি একটা, আমি কিবোর্ড কিনবো, তাহলে আপনি কোন কিবোর্ডটা সিলেক্ট করবেন? সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে এই কিবোর্ডের এখানে দেখেন একটা ওয়্যার আছে। তো এই ওয়্যারটা হচ্ছে আপনার PS2 পোর্ট বলে। অর্থাৎ PS2 পোর্টের সাথেই এই শুধুমাত্র এই কিবোর্ডটা কানেক্ট করা যাবে। আপনার ল্যাপটপে যদি, যেহেতু PS2 পোর্ট সাধারণত থাকে না, সেহেতু এই কিবোর্ডটা যদি আপনি কিনে ফেলেন তাহলে আপনার ল্যাপটপে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। তাই ল্যাপটপের জন্য আপনি যদি নেন তাহলে আপনাকে অবশ্যই দেখতে হবে যে ইউএসবি পোর্ট আছে কিনা। তো অবশ্যই এটা একটা আপনার সিলেকশনের বিষয়। অ্যানাদার পয়েন্ট হচ্ছে যে আপনার এখানে খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু কোনো মাল্টিমিডিয়া কি নাই। অর্থাৎ আপনি যদি মনে করেন কিছু অ্যাডিশনাল কি নেবেন আপনি সাথে, যে যেটা নিয়ে আমরা মাল্টিমিডিয়া ফাংশনগুলো পারফর্ম করতে পারবো, অর্থাৎ গান প্লে করতে করতে কিবোর্ড থেকেই আমি দেখাচ্ছে প্রেস করে গানটাকে অফ করতে পারছি, বা এখান থেকে ইমেল করতে পারছি। অর্থাৎ এক কথায় মাল্টিমিডিয়া যে সুবিধা আছে, মাল্টিমিডিয়া বলতে আমরা মূলত 5টা ফ্যাক্টরকে বুঝি: অডিও, ভিডিও, গ্রাফিক্স, টেক্সট এবং অ্যানিমেশন। তো এই 5টা ফ্যাক্টরের সাথে রিলেটেড যে কিবোর্ডগুলো সমৃদ্ধ আছে সেগুলোকে বলা হয় মাল্টিমিডিয়া কিবোর্ড। সাধারণত একটু মাল্টিমিডিয়া কিবোর্ডগুলোর দাম বেশি পড়ে নর্মাল কিবোর্ডের থেকে। এছাড়া আরেকটা বিষয় খেয়াল করেন যে আপনার এখানে কিবোর্ডে কিন্তু বিভিন্ন টাইপের কি আছে, এবং এর মাঝ দিয়ে আপনি দেখেন যে এখানে কিন্তু বিভিন্ন অংশ সেগমেন্ট সেগমেন্ট করা, অর্থাৎ এরও কিন্তু একটা কারণ আছে। তো এই যে সেগমেন্টের এই অংশটা হচ্ছে আমাদের আলফা নিউমেরিক কি থাকে, অর্থাৎ যেগুলো আমাদের কিছু অ্যালফাবেট আছে এবং আমাদের কিছু নাম্বার আছে। এখানে আমাদের 1 2 3 4 এই ধরনের নাম্বার আছে। এরপরে আমাদের এই পাশে আছে আমাদের কিছু অ্যারো কি আছে। তো এই অ্যারো কি দিকগুলো দিয়ে আমরা বিভিন্ন ডিরেকশনে যেতে পারি। এরপর আমাদের আছে কিছু নাম্বার আছে, এই নাম্বারগুলো আমরা এখানে দিয়ে বিভিন্ন ধরনের নিউমেরিক প্রসেসিং করতে পারি। এরপর উপরের দিকে আমাদের এই যে টোটাল 12টা F1 থেকে শুরু করে F12 পর্যন্ত আমাদের টোটাল 12টা আমাদের কি আছে, এই 12টা আমাদের ফাংশন কি। এরপর আমাদের এক সাইডে, এই সাইডে আছে আমাদের এসকেপ কি, ESC, অর্থাৎ এটা দিয়ে আমরা এসকেপ করতে পারি। তো এরপরেই আমরা চলে যাচ্ছি আমাদের অন্য আরেকটা ডিভাইস, সেটা হচ্ছে মাউসে। তো আপনি খেয়াল করে দেখেন যে এখানে আমাদের দুইটা মাউস, এটা আসলে দুইটা আলাদা আলাদা মাউস। এটা প্রথম দিকের একটা মাউস, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের ছিল মেকানিক্যাল মাউস বলতো। আর এখন বর্তমানে আমরা বাজারে সাধারণত যে মাউসগুলো পাই সেগুলো হচ্ছে আমাদের অপটিক্যাল মাউস। তো এই আমাদের অপটিক্যাল মাউস। আর মেকানিক্যাল মাউস আমাদের দেখেন কিভাবে কাজ করতো। প্রথমের দিকের মাউসটা, ওর মধ্যে ছিল একটা বল, অর্থাৎ যে বলটা ঘোরার ফলে একটা ওর সাথে কিছু রোটেটিং হেড ছিল এবং কিছু আমাদের এখানে এলইডি থাকতো। ওই এলইডির ভিতর থেকে আলো এসে আমাদের এই সাইডের ডিসপ্লেতে আমাদের পড়তো, এবং এখান থেকেই ওই আলোর পরিমাণের উপরে ডিপেন্ড করে এবং মধ্যবর্তী কতটুকু সময় পরে চেঞ্জ হচ্ছে এর উপরে ডিপেন্ড করে আমাদের এই মাউসের কার্সরটা কোথা থেকে কোথায় যাবে এটা সিলেক্ট করা হতো। আপনারা যদি আমাকে শুনতে পারেন তাহলে আপনারা কমেন্টে জানাবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এর পাশেই, ঠিক ডান পাশেই আছে আমাদের অপটিক্যাল মাউস। এই অপটিক্যাল মাউসে আমাদের বর্তমান আমরা ব্যবহার করি, যেটা কমপ্লিটলি আমাদের আলোর মাধ্যমে কাজ করে। অর্থাৎ আমাদের মাউসটা, আপনার কাছে যদি একটি মাউস থাকে, আপনি মাউসটি উল্টা করে দেখেন যে আপনার সেখান থেকে একটা আলো রিফ্লেক্ট করছে, আলো আসছে। ওই আলোটি আমাদের সারফেসে, যে সারফেসে আমরা রাখতে চাই মাউসটিকে রাখছি, ওই সারফেসে পড়ে সেখান থেকে আবার আমাদের আলোটা আবার মাউসে আসছে, এবং এই যে মধ্যবর্তী যে ইন্টারভালের টাইম আছে এই টাইমের মাঝে সে প্রসেস করে সেখান থেকে আমাদেরকে আমরা ডিরেকশন সেট করছি, এবং কোন দিক থেকে কোন দিকে আমাদের মাউসের কার্সরটা নিতে হবে সেটা আমাদের সিলেক্ট করে। তো এইভাবে মাউস কিন্তু আমাদের কাজ করে। খুব মজার একটা বিষয়, যা দেখেন প্রথমে আমরা কাজ করতাম মেকানিক্যাল মাউসে, তারপর সেই মেকানিক্যাল মাউস থেকে আমরা চলে আসলাম অপটিক্যাল মাউসে, এবং এখন কমপ্লিটলি, আগেও সেই আলো দিয়েই কাজ করতাম কিন্তু আগে এই মাউসগুলো অনেক ভারী হয়, আমি নিজেও ব্যবহার করছি। তো এখন বর্তমান এই মাউসগুলো আমাদের কিন্তু খুবই হালকা এবং আমাদের দামেও অনেক সস্তায় চলে আসছে। তো পরবর্তীতে অন্য আরেকটা ইনপুট যন্ত্রপাতি আমরা দেখি, এটা হচ্ছে জয়স্টিক এবং এটা হচ্ছে ওয়েবক্যাম। আপনারা নিশ্চয়ই সবাই জানেন। তো জয়স্টিক দিয়ে যে কাজগুলো করি, জয়স্টিক দিয়ে আমরা গেম খেলি, জয়স্টিকে এটাকে ডানে বামে সামনে পিছনে ঠেলা দেওয়া যায়। ঠেলা দিলে অর্থাৎ ওই অনুযায়ী আপনি দেখা যাচ্ছে কিন্তু কোনো একটা অপারেশন পারফর্ম করতে পারেন আপনার কম্পিউটারে বা ল্যাপটপে।
এর সাথে আপনার এখানে কিছু অ্যাডিশনাল দেখেন কিছু কি থাকে, যেগুলো দিয়ে আপনি দেখা যাচ্ছে গেম যদি খেলেন সেখানে ফায়ার করতে পারেন, বা দেখা যাচ্ছে যে শ্যুট করতে পারেন, বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম করা যায়, বা দেখা যাচ্ছে আপনি ফুটবল খেলছেন সেখানে কিক করতে পারছেন, ক্রিকেট খেলছেন সেখানে দেখা যাচ্ছে যে ব্যাট দিয়ে আপনি হিট করতে পারছেন জোরে আস্তে, বিভিন্ন কাট করতে পারছেন, ডিফেন্স করতে পারছেন, বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম করার জন্য জয়স্টিক ব্যবহার করা হয়। মূলত এটা গেমের জন্য আর কি খুবই ভালো, বা ভিআর এর ক্ষেত্রে, ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রেও কিন্তু এটার অনেক ইফেক্টিভ ভূমিকা পালন করে। এরপরে আছে আমাদের ওয়েব ক্যাম। তো এটা আমাদের মূলত যেহেতু ডেস্কটপ কম্পিউটার নিয়ে কাজ করছি, সেহেতু আমরা ডেস্কটপের সাথেই আমরা এই ওয়েব ক্যামগুলোকে সেট করি। এর একটা এই যে তার চলে গেছে, এই তারটার একটা ইউএসবি একটা পোর্ট আছে, যেটা আপনার ল্যাপটপের সাথে বা ডেস্কটপের সাথে আপনি কানেক্ট করে নিতে পারেন। এরপরে আপনি ওখান থেকে আপনার ছবি ইনপুট আকারে এর মাধ্যমে নিতে পারেন। ছবি হতে পারে, ভিডিও হতে পারে। তো যদি আপনি ডেস্কটপ না ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ল্যাপটপের সামনেই আপনার ঠিক ওপরেই দেখেন যে একটা ক্যামেরা দেওয়া আছে, এবং ওই ক্যামেরা থেকে কিন্তু আপনার ওটাই হচ্ছে আপনার ল্যাপটপের ক্ষেত্রে ওয়েব ক্যাম। তো যার মাধ্যমে আপনার নিজের ভিডিও এবং আপনার ছবি আপনি কম্পিউটারে ইনপুট নিতে পারেন। পরবর্তী যে ইনপুট যন্ত্রপাতি, অর্থাৎ ইনপুট যে ডিভাইসটা দেখবো সেটা হচ্ছে আমাদের স্ক্যানার। তো দেখে আপনারা বুঝতে পারছেন যে স্ক্যানারের মাধ্যমে জাস্ট আমরা এই স্ক্যানারের ঢাকনাটা তুলে এর ভেতরে কোনো একটা ডকুমেন্ট রেখে, যে ডকুমেন্টের যে পাশটা আপনার লেখা আছে সেটাকে আমরা জাস্ট এর নিচের দিকে দিয়ে ঢাকনাটা ঢেকে আমরা জাস্ট এখানকার যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে তার মাধ্যমে আমরা স্ক্যান করে কোনো ইনপুট নিতে পারি। এবং ওই যে ডকুমেন্টটা নেওয়ার জন্য আমাদের এই স্ক্যানারটা ব্যবহার করছি, এই ডকুমেন্টগুলো কিন্তু আমরা সফট কপি আকারে কম্পিউটারের মধ্যে পিডিএফ আকারে হয় আপনার সেভ করে থাকি, বা দেখা যাচ্ছে আপনার সরাসরি ইমেজ আকারে হয়। আপনারা যারা ফটোশপে কাজ করেন, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন টেকনিক্যাল লাইনে যারা আছেন, তারা যে দোকানে যারা হচ্ছে এই ধরনের ছবি এডিট করার কাজ করে থাকেন, ভিডিও এডিট করার কাজ করে থাকেন, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ছবি এডিট করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই স্ক্যানারগুলো বেশ কাজে দেয়। এছাড়া অফিস আদালতে সব জায়গাতেই এই স্ক্যানার আপনি পাবেন, যেখানে ডকুমেন্ট স্ক্যান করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। পরের যে ইনপুট ডিভাইস আছে সেটা হচ্ছে কার্ড রিডার এবং পেন ড্রাইভ। আমার তো মনে হয় না যে এই ডিভাইসগুলোর সাথে আমরা কেউ অপরিচিত আছি এরকম, সবাই আমরা এই কার্ড রিডার বা পেন ড্রাইভ কিন্তু আমরা চিনি। তো এই যে এটা একটা দেখেন পেন ড্রাইভ, এটা আসলে 2 জিবির পেন ড্রাইভ। তো বর্তমানে তো 8 জিবি বা 16 জিবি, 32 জিবি, এটা তো খুবই অ্যাভেলেবল। 64 জিবি, ইভেন 128 জিবি পর্যন্ত পেন ড্রাইভ আমাদের পাওয়া যাচ্ছে। তো যত বেশি আপনার স্পেস হবে এই পেন ড্রাইভের মাধ্যমে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন তথ্য, হতে পারে সেটা গান, হতে পারে কোনো মুভি, হতে পারে কোনো দেখাচ্ছে আদার্স কোনো ডকুমেন্ট, সেগুলোকে আপনি ট্রান্সফার করতে পারেন, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে ব্যবহার করতে পারেন। তো এক পিসি থেকে আপনি অন্য পিসিতেও ব্যবহার করতে পারেন। এরপরে এই সাইড আছে আমাদের কার্ড রিডার। তো কার্ড রিডারটা দেখেন আমার এখানে কার্ড রিডারের স্লট আছে, বিভিন্ন সাইজের কার্ড আছে, মেমোরি কার্ড আছে। তো এটা একটা ছোট আমাদের একটা মেমোরি কার্ড। এই মেমোরি কার্ডকে আমরা এখানে এর মাধ্যমে ইনসার্ট করে এইটাকে আমাদের ইউএসবি, যেটা ইউনিভার্সাল সিরিয়াল বাস বলে, যেটা হচ্ছে আমাদের পিসির সাথে আছে, মাদারবোর্ডের সাথে। তো এই পিসির মাদারবোর্ডের আমরা সাথে এটা যদি আমরা কানেক্ট করি, এই পোর্টটাকে, ইউএসবি পোর্টটাকে কানেক্ট করলে দেন আপনি এখান থেকে ডাটা রিড করতে পারেন এই কার্ড রিডারের এই ডিভাইসটির মাধ্যমে। তো এর সাথে আমাদের ইনপুট যে যন্ত্রপাতিগুলো সেগুলো শেষ হয়ে গেছে। এখন আমাদের ইনপুট নেওয়ার পরে আমরা সিস্টেম ইউনিটে কীভাবে প্রসেস করি, আসলে কম্পিউটারের সিস্টেম ইউনিটের মধ্যে কী কী আছে একটু আমরা একটু দেখি যে সিস্টেম ইউনিটের মধ্যে আসলে কী আছে। তো এই সিস্টেম ইউনিটের মধ্যে আপনার এই যে আমি যেটা বলছিলাম সিস্টেম ইউনিট, আপনি খেয়াল করে দেখেন এখানে আমাদের সিস্টেম ফ্যান আছে। আপনি যদি আপনার হাতের কাছে যদি থেকে থাকে একটা সিস্টেম ইউনিট, আপনি সাথে সাথে দেখতে পারেন সেখানে একটা ফ্যান আছে, যেটা আসলে মূলত ঠান্ডা করার ক্ষেত্রে, এই হোল সিস্টেমটাকে কুল করার ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয়, এবং ভেতরের বায়ুটাকে টেনে সে বাইরে বের করে দেয়, গরম হাওয়াটাকে টেনে বাইরে বের করে দেয়। এটাই কিন্তু মূলত আমাদের সিস্টেম ফ্যানের কাজ। তো এরপরে আছে আমাদের ফ্লপি ডিস্ক, একটা ফ্লপি ডিস্ক ড্রাইভ। আসলে এটা এখন খুব কম ব্যবহার হয়, একেবারে হয় না বলতে গেলেই চলে। এটা আগে খুব ব্যবহার হতো, কারণ ফ্লপি ডিস্কের আমাদের স্পেসটা অনেক কম থাকে, এই জন্য ফ্লপি ডিস্ক এখন আর ব্যবহার করা হয় না। এরপর আছে আমাদের হিট সিঙ্ক, যেটা আসলে মূলত আমাদের প্রসেসরের ওপরে থাকে। তো প্রসেসর চলার সময় কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়, প্রচুর পরিমাণে হিট হয়। তো এই হিটটাকে ঠান্ডা করার জন্য বা কুল করার জন্য কিন্তু আমাদের মূলত আলাদা একটা হিট সিঙ্ক থাকে, যেটা আমাদের একেবারে প্রসেসরের উপরে থাকে, এবং ঠিক তার উপরের অংশেই ওই হিট সিঙ্কটাকে ঠান্ডা করার জন্য আমাদের একটা আলাদা একটা ফ্যান থাকে। এরপরেই আছে এর ভিতরে সিস্টেম ইউনিটের মধ্যে আলাদা করে আছে, সেটা হচ্ছে হার্ড ড্রাইভ। নিশ্চয়ই আপনারা চিন্তা করছেন যে এটা আসলে আবার কি। আসলে হার্ড ড্রাইভ কিছুই না। হার্ড ড্রাইভ হচ্ছে আমরা যে কম্পিউটারে যত তথ্য জমা রাখি সবই কিন্তু এই হার্ড ড্রাইভে থাকে। আপনি আপনার গান, তারপর দেখা যাচ্ছে যে মুভি, বা দেখা যাচ্ছে গেম, এভরিথিং যা কিছু আপনি ডকুমেন্ট কম্পিউটারের মধ্যে রাখছেন সবই হার্ড ড্রাইভে থাকে। এটা দেখতে ঠিক অনেকটা এই টাইপের। আমি ফার্দার আরও
পরের স্লাইডে আমি দেখাবো যে হার্ড ডিস্কটা দেখতে কেমন বা কীভাবে কাজ করে, তার উপর আপনাদেরকে আইডিয়া দেবো। তো এরপরে আরেকটা অংশ আছে আমাদের সিস্টেম ইউনিটে, সেটা হচ্ছে আমাদের অপটিক্যাল ড্রাইভ, যার মাধ্যমে আমরা সিডি ডিভিডি আমরা রিড করে থাকি। অর্থাৎ সেখান থেকে এই যে ডিস্কগুলো আছে, এই ডিস্কগুলো থেকে আমরা রিড করে কম্পিউটারের মধ্যে আমরা ইনসার্ট করতে পারি। তো এই জায়গা থেকেও কিন্তু আমাদের এটা কিন্তু সিস্টেম ইউনিটের অংশ, সেই জন্য আমরা এটাকে প্রসেসিং ইউনিটে দিয়েছি, যেখান থেকে আমাদের ইনফরমেশনগুলো প্রসেস হয়। আর এরপর আছে আমাদের র্যাম। মাদারবোর্ডে আমাদের উপরে আমাদের র্যাম কানেক্ট করা থাকে। তো এই র্যাম থেকে কিন্তু আমাদের টোটাল যে আমাদের ইনফরমেশনগুলো কিন্তু আমাদের যখন আমরা কম্পিউটার রান করি তখন কিন্তু এই র্যাম থেকে আমাদের রান হয়। তো এখানে আমাদের মাদারবোর্ডের উপর আমাদের লক্ষণীয় বিষয়, দুইটা আমাদের র্যামের স্লট থাকে। আর র্যাম যত আপনার বেশি হবে তত আপনার এই সিস্টেম ইউনিট বা আপনার প্রসেসর আপনার পিসি কিন্তু ফাস্ট হবে। আর পরবর্তীতে আর একটা বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সাধারণত পিসিকেই এই সিস্টেম ইউনিটকে যেটা বলতাম যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আসলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ হচ্ছে আমাদের মূলত প্রসেসর। তো এই হচ্ছে আমাদের প্রসেসর। আমরা প্রসেসর নিয়ে আরও বিস্তারিত আলাপ করবো একটু পরেই। আর এর পাশে হচ্ছে মাদারবোর্ড, অর্থাৎ সমস্ত জিনিসগুলোকে যেভাবে আমাদের যে ডিভাইসের সাথে কানেক্ট করা থাকে সেটা হচ্ছে আমাদের মাদারবোর্ড। তো একটা ফ্যামিলিতে মা যেমন সব কিছু পুরো ফ্যামিলিটাকে হোল্ড করে রাখে, তো সেইভাবেই এই মাদারবোর্ড আমাদের কিন্তু পুরো আমাদের সিস্টেম ইউনিটকে সমস্ত ডিভাইসগুলোকে হোল্ড করে রাখে। আর লাস্ট অফ অল আমাদের আরেকটা যেটা ডিভাইস, যে পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে সমস্ত আমাদের যে যন্ত্রগুলো আছে এইগুলোর মধ্যে পাওয়ারের সমন্বয় করে থাকে। অর্থাৎ যতটুকু যেখানে পাওয়ার প্রয়োজন ততটুকু পাওয়ার দেয়। পাওয়ার সাপ্লাই আপনার কাছে থাকলে আপনি দেখবেন যে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে বিভিন্ন তার আছে, বিভিন্ন কালারের তার আছে। তো এই প্রত্যেকটা কালারফুল তারের একটা আলাদা মিনিং আছে, এবং ওই কালারের তারে আপনার পার্টিকুলার কিছু ভোল্টেজ থাকে। অর্থাৎ কোনোটাতে 5 ভোল্ট থাকতে পারে, কোনোটাতে আছে আপনার হচ্ছে 6 ভোল্ট, কোনোটাতে 10 ভোল্ট, কোনোটাতে দেখা যাচ্ছে আপনার 12 আছে, 18 আছে, 20 আছে, 22 আছে এবং 24 ভোল্ট পর্যন্ত আছে। তো এরপরে আমরা একটু দেখি যে হার্ড ডিস্ক আসলে আমাদের মূলত কি। তো এই হচ্ছে আমাদের মূলত হার্ড ডিস্ক। আমরা যদি হার্ড ডিস্কটাকে খুলি তাহলে এই ধরনের একটা অংশ দেখতে পাবো, যার মধ্যে আমাদের এখানে কিছু আমাদের অ্যাকচুয়েটার আছে। এই অ্যাকচুয়েটারের কিছু আমাদের স্লাইডার আছে। এই স্লাইডার হেডের মাধ্যমে আমরা এখান থেকে রিড করতে পারি, ইনফরমেশন রিড করতে পারি এখান থেকে। এই হার্ড ডিস্ক এর মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো ডিস্ক আছে, এগুলা খুব চকচকে একটা স্টিল কালারের, এরকম অনেকগুলো ডিস্ক পাওয়া যায়, ছোট ছোট ডিস্ক। তো এই ডিস্কগুলো কমপ্লিটলি রোটেট করতে থাকে, এবং এই যে অ্যাকচুয়েটারের মাধ্যমে এখান থেকে আমাদের এই স্লাইডিং হেডের মাধ্যমে এই ইনফরমেশনগুলো পায়, এবং অতঃপর সেগুলোকে রিবনের মাধ্যমে আমাদের এই পোর্টের মাধ্যমে আমাদের পাস করে, সেখান থেকে ডাটা আদান প্রদান হয়ে থাকে। তো এই ছিল আমাদের হার্ড ডিস্ক। আমরা পরে চলে যাই সিস্টেম ইউনিট র্যাম। তো র্যাম আসলে বিভিন্ন নামে পাওয়া যায়। বর্তমান হচ্ছে যে ডিডিআর আছে, DDR2, DDR3, DDR4, এই হচ্ছে আমাদের র্যাম। তো এখানে আমাদের যে র্যাম ডিডিআর বর্তমান 5ও পর্যন্ত চলে আসছে। তো যত বেশি আপনি আপডেটেডের দিকে যাবেন DDR4, 5, তত আপনার বেশি র্যামের পারফরমেন্স থাকবে এবং তত আপনার ভালো পিসির পারফরমেন্স পাবেন। তো র্যামের দিকে লাগানোর সময় একটু খেয়াল করবেন, যেহেতু আমরা এখন টেকনিক্যাল লাইন নিয়ে কথা বলছি, অবশ্যই আমাদের টেকনিক্যাল বিষয়গুলো সবসময় আমাদের মাথায় রাখতে হবে। তো খেয়াল করে দেখেন আপনি এক সাইড থেকে এই যে সেন্টার একটা কাটিং একটা অপশন আছে, এই জায়গা থেকে এই জায়গা যতটুকু দূরত্ব, ঠিক এই জায়গা থেকে এটা কিন্তু ততটুকু দূরত্ব না, আরও বেশি। তো এইটা আপনার খেয়াল করে তারপরে কিন্তু লাগাবেন। এর দুই সাইডে দুইটা লকের জন্য দুইটা করা আছে, গ্রুপ করা আছে। এই লক দুইটা আপনি যখন প্রেস করেন এই সাইড থেকে এই সাইড থেকে উপর থেকে প্রেস করবেন, তখন এই লক দুইটা এই দুই জায়গার মধ্যে বসে যাবে। পরে আছে এর পরের অংশ হচ্ছে সিস্টেম ইউনিট প্রসেসর। প্রসেসর ইন্টেল প্রসেসর আমরা সাধারণত দেখে থাকি। তো আমরা আরেকটা প্রসেসরও আছে কিন্তু এএমডি, যার কথা আমরা অনেকে হয়তো জানি না। তো এএমডি আমাদের প্রসেসর এই দুইটা কোম্পানি তৈরি করে থাকে, ইন্টেল এবং এএমডি। এএমডির পূর্ণ অর্থ হচ্ছে অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস। এএমডি দেখেন 1975 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমি একটা এখান থেকে তাদের একটা জাস্ট প্রসেসরের একটা যে রেভলিউশন হয়েছে সেইটার একটা চিত্র দেওয়ার চেষ্টা করছি। আর ইন্টেল মাইক্রো প্রসেসর তো আমরা কন্টিনিউয়াসলি ব্যবহার করছি। সেই ইন্টেল শুরু করছিলাম C4004 থেকে, তারপর 80286, 80386, ইন্টেল কোর2 ডুও, তারপর পেন্টিয়াম, তারপর ডুয়াল কোর। তো এরপরে তারপর আসলে আমাদের কোর i3, কোর i5, তারপর 7, তারপর হচ্ছে বর্তমান আবার 9 শুরু হয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের এই রেভলিউশন চলছে। আপনি যদি
প্রসেসর সিলেক্ট করতে চান তাহলে সবচেয়ে ফার্স্টে খেয়াল রাখবেন যে আপনি কি কারণে পিসিটা ব্যবহার করতে চাচ্ছেন। কারণ আপনার যদি গেমের পারফরমেন্সের জন্য দরকার হয় তাহলে আপনার জন্য আমি যেটা বলবো সবচেয়ে বেস্ট হবে আপনার এএমডি। আর আপনি যদি মনে করেন যে অনেক বেশি ফাস্টার স্পিডের জন্য চিন্তা করছেন বা ইকোনমিক চিন্তা করছেন সেটা হচ্ছে অবশ্যই ইন্টেল। যে কারণে ইন্টেল এত বেশি জনপ্রিয়, কারণ আমরা সবাই ইকোনমিক একটা রেটের মধ্যে সবচেয়ে ফাস্টার একটা পিসি চাই, যে কারণে আমাদের ইন্টেলটা জনপ্রিয়। তবে আপনার এএমডিকেও খারাপ বলা যাবে না, কারণ এএমডি গেমের দিক থেকে এএমডির পারফরমেন্সের সাথে কোনো তুলনা নেই। এরপর সিস্টেম ইউনিটের প্রসেসর ট্রেটাকে আমরা একটু খুলে দেখিয়েছি যে প্রসেসরের এখানে আপনি প্রসেসর বসায় এই ঢাকনাটাকে আপনি ফেলে দিয়ে এখানে লক করে দিতে পারেন, এবং এর উপরে প্রসেসরের এই হিটসিঙ্কটাকে আপনার একটা হিটসিঙ্ক আছে উপরেই, যেটাকে কুল করার জন্য আমাদের এই সাইডে আমাদের প্রসেসর ট্রের উপরে আমাদের একটা ফ্যান দরকার হয়। তো সিস্টেম ইউনিটের যে মাদারবোর্ড, আমি বলছিলাম যে পাওয়ার সাপ্লাইতে আমাদের যে অনেকগুলো তার আছে, অর্থাৎ বিভিন্ন কালারের যে তার আছে সেই তারগুলোতে আপনার যে বিভিন্ন ভোল্টেজ থাকে সেটাই আমাদের এখানে আর কি শো করা হয়েছে, যেটার মাধ্যমে আমরা এই মাদারবোর্ডের যে পাওয়ার সাপ্লাই পোর্ট আছে সেখানে আমরা এখানে সাপ্লাই দিয়ে থাকি বিভিন্ন ধরনের। এই দেখেন সাইডে এখানে পোর্ট আছে, এইটা আমাদের দুইটা হচ্ছে যে র্যামের স্লট আছে, এখানে আমাদের হচ্ছে সিপিইউ বসাবো। এই সাইডে আমাদের হচ্ছে যে গ্রাফিক্স পোর্ট বা এজিপি কার্ড বসাতে পারবো, যেটা হচ্ছে এজিপি আমি আগে বলছিলাম অ্যাক্সিলারেটেড গ্রাফিক্স পোর্ট। এরপরে আমাদের এখানে হচ্ছে পিসিআই স্লট আছে, যেটা হচ্ছে আমাদের পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট পিসিআই বা পিসিআই যে আমাদের স্লটগুলো আছে সেইগুলা। আপনারা যদি আমাকে শুনতে পারেন মাঝে মধ্যে কমেন্ট করবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি অ্যান্সার অবশ্যই দিব। এরপরে মাদারবোর্ডের অন্যান্য আর কয়েকটা অংশ দেখাতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে ল্যান। যেহেতু আমাদের সাবজেক্ট এখন হার্ডওয়্যারের নেটওয়ার্কিং এর, সো ল্যানটা আমাদেরকে অবশ্যই মেনশন করতে হবে। আমি ল্যান নিয়ে আরও বিস্তারিত কথা বলবো, জাস্ট আমরা এটা শুনে রাখি যে এটা হচ্ছে আমাদের ল্যান কার্ড। আর এটাই হলো সেই আমাদের এজিপি কার্ড। তো এজিপি কার্ডটা কেন ব্যবহার করব? আমার তো এজিপি কার্ড ছাড়াও তো আমার পিসি চলবে। হ্যাঁ, যদি আপনি কম্পিউটারে গেম খেলতে চান, ভালো পারফরমেন্স চান, গেমের অনেক বেশি হাই রেজলিউশন সমৃদ্ধ আপনি গেম খেলতে চাচ্ছেন, গেমের কোয়ালিটিটা ভালো আসছে না, গ্রাফিক্সটা ভালো আসছে না, দেন তাহলে আপনার জন্য একটা গ্রাফিক্স কার্ড দরকার। তো এই ক্ষেত্রে আপনার এই ধরনের এজিপি যে গ্রাফিক্স কার্ডগুলো আছে আপনার পিসির সাথে কানেক্ট করতে হবে। তো এরপরের আছে আমাদের মাদারবোর্ডের আরেকটু গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে আমাদের মাদারবোর্ডের বায়োস। অর্থাৎ বায়োসের অর্থ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বায়োসের অর্থ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমাদের বায়োস, যেটা আমাদের মূলত কম্পিউটারের বুট হওয়া বা অন হওয়া এইটা নিয়ে আমাদের সবসময় কাজ করে। এইভাবে আমাদের বায়োসটা কাজ করে। তো খেয়াল করে দেখেন যে বায়োসের সাইডে আমার এখানে একটা ব্যাটারি আছে। আপনি যদি কম্পিউটারের মাদারবোর্ড সামনে থেকে থাকে বা আপনি পরে খুললে দেখতে পারবেন যে তার ভিতরে একটা ব্যাটারি আছে। তো ব্যাটারির মূলত যে কাজ, আপনার কম্পিউটারের যে টাইমটা, অর্থাৎ আপনি একবার বন্ধ করে চলে যাচ্ছেন, আপনি আবার রাতে এসে অন করছেন, সকালে বন্ধ করছেন রাতে অন করছেন, আপনি দেখছেন যে না রাতের টাইমটা রাতেই দেখাচ্ছে, দিনের টাইমটা দিনে দেখাচ্ছে। কিভাবে কম্পিউটার মনে রাখছে? আসলে মনে রাখে এই মূলত এই ব্যাটারির পাওয়ার সাপ্লাই, একটা কনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই দেয় যাতে করে এটা মনে রাখে। এছাড়া আমাদের কিছু পিনের সাথেও আমাদের এই বায়োসের আমাদের ব্যাটারিটা সংযুক্ত। এই সাইডে আমরা কিছু পাবো জাম্পার, যে জাম্পারগুলো মূলত আমাদের কিছু পাওয়ার প্রোভাইড করে। অর্থাৎ আপনার সামনের দিকে আপনি পাওয়ার বাটনে চাপ দিচ্ছেন, প্রেস করছেন, অর্থাৎ সেটা আপনি এখান থেকে কমান্ড দিচ্ছেন। আপনি যখন রিসেট করছেন সেটাও আপনি এখান থেকে কমান্ড দিচ্ছেন। এখানে থেকে জাস্ট জাম্পারগুলো একটা আরেকটার সাথে কানেক্ট করে দেয়, এক পিনকে আরেকটা পিনের সাথে কানেক্ট করে দিয়ে পিসিকে অন করে, পিসিকে রিস্টার্ট দেয়। ইভেন এখান থেকে আপনার একটা যে এলইডি, যে সামনে যে এলইডি জ্বলে সবুজ লাল আলো, এইগুলো কিন্তু আপনার এই জায়গা থেকে আমরা কানেকশনগুলো দেখতে পাই। এরপরে আমাদের আউটপুট আরেকটা ডিভাইসের মধ্যে আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের মনিটর। তো এখানে আমরা তিনটা মনিটর দেখেছি, একটা হচ্ছে আমাদের সিআরটি, এলইডি আর এলসিডি। সিআরটি অর্থ হচ্ছে ক্যাথোড রে টিউব, আর এলইডি লাইট ইমিটিং ডায়োড, আর এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তো আসলে সব কিছু বলতে গেলে যে এর ভিতর থেকে এটা আমরা অনেক আগে ব্যবহার করতাম, এবং সাইজ এবং কোয়ালিটি দিক থেকে এর ভিতর সব থেকে বেটার হচ্ছে কোয়ালিটি হচ্ছে আপনার এলইডি। এবং আপনারা যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই সবসময় বলবেন, সাজেস্ট করবেন এলইডি। এটা এলইডি থেকে একটু মানে লোয়ার কোয়ালিটি হচ্ছে এলসিডি, বাট এলসিডি হায়ার, হ্যাভিং হায়ার কোয়ালিটি দেন সিআরটি। সিআরটি থেকে কিন্তু এলসিডির কোয়ালিটিটা ভালো। তো এরপরে আসছে আউটপুটের অন্য আরেকটা যন্ত্রাংশ, সেটা হচ্ছে আমাদের প্রিন্টার। তো প্রিন্টার আমাদের সাধারণত বাজারে আমরা তিন টাইপের প্রিন্টার দেখতে পাই। এখানে আমরা দুই টাইপের প্রিন্টার দেখেছি, একটা হচ্ছে লেজার প্রিন্টার আর একটা এই সাইড হচ্ছে আমাদের কালার জেট প্রিন্টার। দুইটার প্রধান সুবিধা অসুবিধা আমি বলছি। কালার জেট প্রিন্টার আপনি প্রিন্ট দেওয়ার পরে কাগজটা শোকানোর জন্য আপনাকে ওয়েট করতে হবে কিছুক্ষণ। আর লেজার প্রিন্টারে এটা না, লেজার প্রিন্টারের গতিও কালার প্রিন্টারের থেকে অনেক বেশি ফাস্ট, এবং এটা আপনার কালার শোকানোর কোনো প্রয়োজন নাই। তবে লেজার প্রিন্টারের দাম অনেক বেশি হয়ে থাকে, করসপন্ডিংলি আপনার কালার ইঙ্কজেট প্রিন্টারের দাম অনেক কম হয়ে থাকে। এছাড়া আরেকটা প্রিন্টারের কথা বলছিলাম, সেটা হচ্ছে আপনার ডটম্যাটিক্স প্রিন্টার, যেগুলো সাধারণত ইলেকট্রিসিটির বিল বা ব্যাংকে আমাদের প্রসেস করার ক্ষেত্রে, ডকুমেন্ট প্রসেস করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে।
এরপর আছে আরেকটা যন্ত্রপাতি, আউটপুট যন্ত্রপাতি, সেটা হচ্ছে আমাদের স্পিকার, যার মাধ্যমে আমরা সাউন্ড শুনতে পারি। এটা নিয়ে আমার মনে হয় না যে আপনাদের কারো কোনো কনফিউশন আছে। তো এরপর আছে কম্পিউটার সফটওয়্যার। আমি আগেই বলেছিলাম যে সফটওয়্যারগুলো আসলে মূলত আমাদের যে একটা সোল সেইভাবে কাজ করে। তো কম্পিউটার সফটওয়্যার আমাদের কিছু কম্পিউটারকে আমরা কিছু নির্দেশ প্রদান করে কম্পিউটারের সফটওয়্যার কাজ করাই কম্পিউটারের মাধ্যমে। তো এই সফটওয়্যারগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যারগুলোর মধ্যে আমরা দেখি যে কী কী আছে, সেটা হচ্ছে উইন্ডোজ এক্সপি আছে, ভিস্তা আছে, 7 আছে, 8 আছে, 10 আছে, অ্যান্ড্রয়েড আছে, তারপর আইওএস আছে, লিনাক্স আছে, ম্যাক অপারেটিং সিস্টেম আছে, এক্সেট্রা। এছাড়া অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে আমরা যেগুলো ব্যবহার করছি, যেগুলোতে কাজ করছি, যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, অ্যাডোবি রিডার, ফায়ারফক্স, গুগল ক্রোম, মাইক্রোসফট অফিস, অটোক্যাড, স্কাইপি, এক্সেট্রা, এগুলো আমাদের সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এরপর আসছি আমরা একটু কম্পিউটার মেমোরি নিয়ে কথা বলবো। তো কম্পিউটারের মেমোরি প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে একটা হচ্ছে প্রধান মেমোরি বা মেইন মেমোরি, আর একটা হচ্ছে সেকেন্ড মেমোরি বা সেকেন্ডারি মেমোরি বা সহায়ক মেমোরি। তো এখানে আছে প্রধান মেমোরি বা মেইন মেমোরি, যেটা আমাদের অনেক ফাস্টার হয়ে থাকে এবং এগুলোর দামেও অনেক বেশি হয়ে থাকে। অনেক বেশি, যত ফাস্ট তত আমাদের এইগুলো আমাদের দামের দিক থেকেও অনেক বেশি হয়ে থাকে, সাশ্রয়ী না ঠিক। আর সহায়ক মেমোরিগুলো এই দিক থেকে আমাদের দামের দিক থেকে আমাদের যেমন সাশ্রয়ী আছে, কিন্তু আমাদের ফাস্টার স্পিড পাওয়া যায় না। তারপর আমি এখানে অলরেডি লিখে দিয়েছি, আপনারা দেখতে পারেন একটু। এক নজরে যদি আমরা মেমোরিগুলোকে একটু দেখে নিই, তাহলে পাই কম্পিউটারের মেইন মেমোরিকে আমরা প্রধান মেমোরিকে দুই ভাগে ভাগ করতে পারি, যথা র্যাম আর রম, অর্থাৎ প্রাইমারি মেমোরি। তারপর র্যামকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এস র্যাম যেটা হচ্ছে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর ডি র্যাম যেটা হচ্ছে ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এরপর রম যেটা হচ্ছে নন ভলাটাইল, উদ্দায় না। অর্থাৎ ভলাটাইল শব্দের অর্থ হচ্ছে যে উদ্দায় মানে আপনার কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে আপনার যে তথ্যগুলো ওই ডিভাইসে থাকবে সেগুলো চলে যাবে, এটা হচ্ছে ভলাটাইল। তার নন ভলাটাইল মানে কি, ওখানে ইনফরমেশনগুলো সেভ হয়ে থাকবে। তারপর হচ্ছে পিরম আছে। পিরমের অর্থ হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইপিরম আছে, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আর এই পাশে হার্ড ডিস্ক ড্রাইভ আছে। তারপর আছে আমাদের এসএসডি ডিভাইস আছে, তারপর কম্প্যাক্ট ডিস্ক আছে, ফ্লপি ডিস্ক আছে, ম্যাগনেটিক টেপ আছে। আমি পরবর্তী অংশে সবগুলাকেই আলাদা আলাদাভাবে আমি এখানে বর্ণনা করেছি। আপনি দেখতে পারেন র্যাম আছে, অর্থাৎ কম্পিউটারে আমরা যখন রান করি তখন আমাদের ইনফরমেশনগুলো ফার্স্ট যে কিন্তু আমাদের ওই র্যামেই থাকে। তো এই জায়গা থেকে আমাদের র্যামের পরিমাণটা যতটা বেশি হবে তত আমাদের কম্পিউটার ফাস্টার হবে এবং স্পিড ভালো পাবো। তো এই জন্য আমাদের র্যামটা সবসময় বেশি নেওয়াই প্রয়োজন। যতটা পারবেন র্যামটাকে বাড়িয়ে নেবেন, আর যত বেশি র্যামের সাইজ হবে নিশ্চয়ই তত আপনার দামেও বেশি পড়বে। রম, রম হচ্ছে রিড অনলি মেমোরি। এটা আপনি ইরেজ করতে পারেন, আবার দেখা যাচ্ছে প্রোগ্রাম রিড করতে পারেন। কিছু কিছু আছে শুধু রিড অনলি মেমোরি, যেগুলো আসলে লেখা যায় না। আবার কিছু কিছু লিখতে পারবেন, সেগুলো আপনার ইলেকট্রিক্যালি ইরেজ করা যায়, বা দেখা যাচ্ছে আল্ট্রাভায়োলেট রে দিয়েও আপনার ইরেজ করা যায়। এরপরে আমাদের হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক আছে। হার্ড ডিস্কটা আমি বলেছি, আমি অলরেডি হার্ড ডিস্ক নিয়ে কথা বলেছি। তো হার্ড ডিস্কের আমাদের বিভিন্ন যে সাইজ আছে, সেটা হচ্ছে যে বিভিন্ন আমাদের বর্তমান গিগাবাইট বা টেরাবাইট পর্যায়ে আছে। আমরা যত বেশি সাইজ নেব তত বেশি ইনফরমেশন আমরা স্টোর করতে পারবো। তো এরপর আছে আমাদের পেন ড্রাইভ। আমি অলরেডি পেন ড্রাইভ নিয়ে কথা বলছি। এসএসডি যেটা আমাদের সলিড স্টেট ড্রাইভ। তো সলিড স্টেট ড্রাইভ আমাদের হার্ড ডিস্কের থেকে অনেক বেটার, আর যেখানে আমাদের অনেক বেশি স্পিড আমাদের প্রোভাইড করে থাকে। সো এসএসডি যদি আপনারা হার্ড ডিস্কের পরিবর্তে লাগাতে পারেন তাহলে অনেক ভালো, কিন্তু এসএসডির দাম আসলে হার্ড ডিস্কের তুলনায় অনেক গুণ বেশি, অনেক গুণ। তো এরপরে আমি এই যে মেমোরি ইউনিট নিয়ে কথা বললাম, তো আমি লাস্ট অফ অল আমি মেমোরির যে ধারণ ক্ষমতা এইটা নিয়ে একটু কথা বলবো, কারণ পরবর্তীতে এটা আমাদের অনেক বেশি প্রয়োজন হবে। সেটা হচ্ছে বিট এবং বাইট। কম্পিউটারে যে মেমোরি যে আমাদের ইনফরমেশনগুলো স্টোর করে রাখে, তার আমাদের যে ধারণ ক্ষমতার যে একক, ক্ষুদ্রতম একক, সেগুলোকে বিট বলা হয়। অর্থাৎ বিট হচ্ছে আপনার 0 এবং 1 দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে 1 মানে হাই ভোল্টেজ, অর্থাৎ কারেন্ট যখন একটা তারের মধ্যে দিয়ে যায় তখন সেটার হাই ভোল্টেজকে আমরা প্রকাশ করব 1 দিয়ে, আর লো ভোল্টেজকে প্রকাশ করব 0 দিয়ে। তো এই রকম এই 1 অথবা 0-র যদি 8টা বিট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মেমোরিতে 1 বাইট জায়গা দখল করবে। যদি 1024 বাইট হয়, তাহলে সেক্ষেত্রে আমার 1 কিলোবাইট জায়গা দখল করবে। যদি 1024 কিলোবাইট হয়, সেক্ষেত্রে 1 মেগাবাইট জায়গা দখল করবে। এবং যদি 1024 মেগাবাইট হয়, 1 গিগাবাইট জায়গা দখল করবে। একইভাবে 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট জায়গা হবে, এবং 1024 টেরাবাইট সমান আবার 1 হেক্সাবাইট হবে। অর্থাৎ এইভাবে কিন্তু আমাদের মানে মেমোরির বড় এককগুলোতে ক্রমাগত যাচ্ছে, অর্থাৎ বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, হেক্সাবাইট, এইভাবে চলছে। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের এই পর্যন্তই ছিল। আমাদের কম্পিউটারের ইনস্ট্রুমেন্টগুলোর সাথে আমরা আজকে পরিচিত হলাম। আগামীতে আমরা আরও নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করব। আর আমাদের আজকের ভিডিওতে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে ভিডিওটি
বা কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে আমাদের জাতীয় দক্ষতা বাতায়নে skills.gov.bd তে গিয়ে আমাদের এই পুরো ভিডিওটি আবার দেখতে পারেন। ধন্যবাদ সকলকে।